বাংলাদেশ ও চীনের বন্ধুত্ব ৫ দশকেরও বেশি সময়ের পরীক্ষায় করে ওঠা এক নির্ভরতার নাম। পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও আস্থার ভিত্তির উপর দাঁড়িয়ে সময়ের পরিক্রমায় এ সম্পর্ক আজ পৌঁছেছে কৌশলগত অংশীদারিত্বের অনন্য উচ্চতায়। উন্নয়ন, প্রযুক্তি, অর্থনীতি, শিক্ষা ও সংস্কৃতি বহুমাত্রিক গল্প নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ঢাকা বেজিং এক্সপ্রেস, চ্যানেল 24 এবং চায়না মিডিয়া গ্রুপ সিএমজির যৌথ প্রযোজনায় আমরা তুলে ধরছি দুই দেশের অগ্রযাত্রা, সম্ভাবনার সব গল্প। সঙ্গে আছি আমি লুৎফর কবির। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই উন্নয়নের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় পরিবেশ বান্ধব ও আধুনিক প্রযুক্তি নির্ভর খাতের উপর সর্বোচ্চ জোর দিচ্ছে বাংলাদেশ সরকার। এই প্রেক্ষাপটে দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ ও পরিবেশ রক্ষায় সোলার নবায়নযোগ্য এবং বর্জ্যনির্ভর জ্বালানি খাতের পাশাপাশি বেসরকারি খাতে চীনা বিনিয়োগকারীদের স্বাগত জানিয়েছে সরকার। বাংলাদেশের সোলার নবায়নযোগ্য ও বর্জ্যনির্ভর জ্বালানি খাতের পাশাপাশি বেসরকারি খাতে চীনা বিনিয়োগকারীদের স্বাগত জানিয়েছে বর্তমান সরকার। একই সাথে চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, অবকাঠামো সহ প্রধান ক্ষেত্রে এ সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। সম্প্রতি তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চায়না মিডিয়া গ্রুপ সিএমজিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন জানান, বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে তারা সোলার এনার্জি, নবায়নযোগ্য জ্বালানি এবং বর্জ্যনির্ভর জ্বালানিতে অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন। আর এই প্রত্যেকটা খাতে চীনের যথেষ্ট দক্ষতা রয়েছে। সুতরাং চীনসহ বিশ্বের যে কোনো দেশ যদি ভালো অফার নিয়ে আসে, তাদের কোম্পানিগুলো আসে এবং ব্যয়ের ক্ষেত্রে সমতা থাকে, তাহলে তারা তাদেরকে স্বাগত জানাবেন। এমনকি সরকারের পক্ষ থেকেও সব ধরনের সমর্থন ও সুযোগ সুবিধা দেওয়ার কথাও জানান তিনি। তবে চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশের বেসরকারি মালিকানাধীন ক্ষেত্রগুলোতে বিনিয়োগের জন্য বেশি উৎসাহিত করার কথাও জানান তিনি। চাইনিজ গভর্নমেন্ট বা চাইনিজ যে কোনো কোম্পানি যদি আসে, ওনারা ইনভেস্ট করেন কিংবা ওনারা ক্রেডিট ফাইন্যান্সিং করেন কিংবা লোকাল পার্টনার হিসেবে থাকেন, তাহলে অবশ্যই there is enough opportunity for them to make an impact. চীনের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিও তুলে ধরেন মুখপাত্র মাহাদি আমিন। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সরকারের 100 দিনের কার্যক্রমের পরিসংখ্যান তুলে ধরেন উপদেষ্টা মাহাদি আমিন। এ সময় তিনি জানান, যত দ্রুত সম্ভব তিস্তা মহাপরিকল্পনার কাজেও হাত দেবে বর্তমান সরকার। প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় থেকেই চীনের সাথে বাংলাদেশের সম্পর্কের শুরু, সুতরাং একটা ঐতিহাসিক সম্পর্ক তো বিএনপির সাথে অবশ্যই রয়েছে। বিএনপি সরকারের মূল লক্ষ্য এমনভাবে ফরেন পলিসি ঢেলে সাজানো, যেখানে বাইল্যাটারাল রিলেশনের ক্ষেত্রে অর্থাৎ যে কোনো দেশের সাথে আমরা ইকুয়ালিটি, ফেয়ারনেস এবং জাস্টিস নিশ্চিত করতে চাই। তিনি আরও জানান, বর্তমান সরকার বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি ও স্বাস্থ্য খাতে চীনের সঙ্গে আরও বেশি সহযোগিতা চায়। একই সঙ্গে অবকাঠামো, সাইবার সিকিউরিটি এবং জলবায়ু পরিবর্তনের মতো সমসাময়িক ও গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতেও দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির কথা জানান তিনি। পাশাপাশি প্রতিটি খাতে দুই দেশের সম্পর্ককে বর্তমান সরকার আরও বহুদূর এগিয়ে নেবে বলেও জানান। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনির সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, স্পিচ রাইটার SAM মাহফুজুর রহমান, প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিবলু, মোহাম্মদ শাহাদাত স্বাধীন এবং সুজাউদ্দৌলা। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের বিশিষ্ট সাংবাদিকবৃন্দ। বাংলাদেশের তীব্র জ্বালানি সংকট মোকাবিলায় এবার মাটির গভীর স্তরে নতুন করে গ্যাসের সন্ধানে নেমেছে সরকার। দেশের ইতিহাসে প্রথমবার সাধারণ খনন সীমা অতিক্রম করে প্রায় 6000 মিটার গভীর পর্যন্ত শুরু হয়েছে ডিপ ড্রিলিং বা গভীর কূপ খনন। আর এই মহাপরিকল্পনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করছে চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান CCD। চলুন দেখে আসি প্রতিবেদনে। বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কাছে ঢাকা-সিলেট মহাসড়কের ঠিক অদূরেই চলছে দেশের জ্বালানি খাতের এক ঐতিহাসিক কর্মযজ্ঞ। তিতাস 31 নম্বর কূপে শুরু হয়েছে দেশের ইতিহাসে প্রথম এবং গভীরতম অনুসন্ধান কূপের খনন কাজ। লক্ষ্য মাটির বুক চিরে 5600 মিটার গভীরে লুকিয়ে থাকা অনাবিষ্কৃত গ্যাসের সন্ধান। আর পেট্রোবাংলার এই মহাপরিকল্পনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করছে চীনের জাতীয় পেট্রোলিয়াম কর্পোরেশনের অন্তর্ভুক্ত দেশটির শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ছুয়ানছিং ড্রিলিং ইঞ্জিনিয়ারিং কোম্পানি বা CCDC।
ঐতিহ্যগত গ্যাস অনুসন্ধানের সীমা অতিক্রম করে বাংলাদেশ এবার প্রবেশ করেছে গভীর গ্যাস অনুসন্ধানের নতুন এক অধ্যায়ে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি তিতাস ৩১ নম্বর কূপ খনন এলাকায়, যেখানে দেশের ইতিহাসে প্রথমবারের মতো পরিচালিত হচ্ছে গভীর গ্যাস খনন কার্যক্রম। ২০২৪ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম বিস্তৃত করা চীনের এই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি এরই মধ্যে সিলেট 10X, RP11 এবং তিতাস ২৮ কূপের কাজ সফলভাবে সম্পন্ন করেছে। শুধু আধুনিক প্রযুক্তিই নয়, সিসিডিসি বাংলাদেশে তৈরি করেছে ৫০০-র বেশি স্থানীয় কর্মসংস্থান। বাংলাদেশে সাধারণত ২৭০০ থেকে ৩৫০০ মিটার গভীরতায় গ্যাসের মজুদ পাওয়া যায়। এর আগে ৪০০০ মিটারের কিছু বেশি গভীরতায় যাওয়ার নজির থাকলেও ৫৬০০ মিটারের এই লক্ষ্য এক অবিশ্বাস্য চ্যালেঞ্জ। তবে গত ১৯ এপ্রিল থেকে শুরু হওয়া এই অভিযানে চীনা বিশেষজ্ঞদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দিনরাত নিরলস কাজ করছেন বাংলাদেশি প্রকৌশলী ও শ্রমিকরা। তিতাস ৩১ কূপটি সম্পূর্ণ খনন করতে সময় ধরা হয়েছে ২১০ দিন। অত্যাধুনিক প্রযুক্তির কল্যাণে এরই মধ্যে ২১৭৪ মিটার খনন শেষ হয়েছে। তবে আসল চ্যালেঞ্জ শুরু হবে মাটির নিচে ৩৭৫০ মিটার পার হওয়ার পর, যেখানে ওত পেতে আছে অতি উচ্চ চাপের এলাকা। এমন উচ্চ চাপ ও উচ্চ তাপমাত্রার চ্যালেঞ্জ মোকাবিলায় সিসিডিসি ব্যবহার করছে বিশ্বমানের আধুনিক প্রযুক্তি, যার মধ্যে রয়েছে ম্যানেজড প্রেসার ড্রিলিং প্রযুক্তি, প্রেসার হোয়াইল ড্রিলিং প্রযুক্তি, হাইড্রোলিক ফ্র্যাকচারিং প্রযুক্তি, ২০০ ডিগ্রি পর্যন্ত তাপ সহনশীল তেল ভিত্তিক ড্রিলিং তরল এবং উচ্চ তাপমাত্রা সহনশীল সিমেন্টিং প্রযুক্তি। আর মাঠ পর্যায়ে কাজ করছে ৩০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন চীনা বিশেষজ্ঞ দল, যাদেরকে চীনের চেংটু সদর দপ্তর থেকে ২৪ ঘণ্টা ডিজিটাল মনিটরিংয়ের মাধ্যমে রিয়েল টাইম সহায়তা দেওয়া হচ্ছে। এমন উচ্চ ক্ষমতার রিগ এবং প্রযুক্তি আগে কখনো দেশে ছিল না। চীনের মাটিতে ১০,০০০ মিটার গভীরে কূপ খননের বিশাল অভিজ্ঞতা রয়েছে সিসিডিসির ৩০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এই দলটির। আর সেই অভিজ্ঞতার আলোকেই এখন খনন চলছে বাংলাদেশের মাটিতে। সিসিডিসির দল প্রযুক্তিগত সক্ষমতা বজায় রাখবে এবং সিলেট 10X কূপের সাফল্যকে ভিত্তি হিসেবে ব্যবহার করে তিতাস ৩১ কূপের নিরাপদ ও দক্ষ বাস্তবায়ন নিশ্চিত করবে, যা বাংলাদেশের তেল ও গ্যাস অনুসন্ধান এবং উন্নয়নে আরও বেশি চীনা প্রযুক্তিগত অবদান যুক্ত করবে। অত্যাধুনিক এই ড্রিলিং প্রক্রিয়ায় চীনা বিশেষজ্ঞদের দক্ষতা এবং কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রকল্প পরিচালক। এবং আমাদের মূল যে ইন্টেনশন হচ্ছে বাংলাদেশের যে গ্যাস প্রাপ্তির যে সম্ভাবনা আছে কিনা এবং আরও ডিপার প্রসপেক্টে কিছু আছে কিনা এটা দেখার, এবং এই কূপটা কমপ্লিট করলে আমরা হয়তো ওই রকম কিছু যদি আমরা ডিসকভার করতে পারি তাহলে দেশের জ্বালানি ক্ষেত্রে অনেক বড় অবদান রাখবে। সংশ্লিষ্টরা আশা করছেন এই খনন কাজ সফল হলে তিতাস ৩১ কূপ থেকে প্রতিদিন প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে জাতীয় গ্রিডে। আর এই বাংলাদেশ চীন যৌথ প্রচেষ্টা দেশের সামগ্রিক অর্থনীতিতে এক নতুন ও সম্ভাবনাময় দিগন্তের সূচনা করবে, এমনটাই প্রত্যাশা সবার। চীনের এক সময়ের দূষণে জর্জরিত পাইয়াংতিয়ান জলাভূমি ফিরছে তার আপন রূপে। পরিবেশ সুরক্ষা, উদ্যোগ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দীর্ঘমেয়াদী পুনরুদ্ধার কর্মসূচির ফলে ফিরছে পাখি, প্রাণবৈচিত্র্য ও স্বাভাবিক বাস্তুতন্ত্র। ভবিষ্যতের শহর হিসেবে গড়ে ওঠা শিউআনের প্রাণকেন্দ্রে থাকা এই জলাভূমি এখন পরিবেশ পুনরুদ্ধারের এক সফল বৈশ্বিক উদাহরণ। চীনের বৃহত্তম স্বাদুপানির জলাভূমি পাইয়াংতিয়ান, যার নাম একসময় জড়িয়েছিল দূষণ ও পরিবেশ বিপর্যয়ের সঙ্গে, কিন্তু সময়ের ব্যবধানে বদলেছে সেই চিত্র। বহু বছর অবহেলা ও দূষণে প্রাণহীন এই ঐতিহাসিক জলাভূমি এখন ফিরে পাচ্ছে তার হারানো প্রাণ। বেইজিং এর দক্ষিণে গড়ে ওঠা ভবিষ্যতের নগরী শিয়ংআনের পরিবেশ পুনরুদ্ধার পরিকল্পনার কেন্দ্রবিন্দু এখন পাইয়াংতিয়ান। গেল ৫ বছরে ব্যাপক পরিষ্কার অভিযান, পানি পুনঃসংযোগ,
দূষণ নিয়ন্ত্রণ ও সংরক্ষণ কার্যক্রমের ফলে এখানকার পানির মান এখন ভালো। বিষয়টি এত সহজেই হয়নি, এর পেছনে ঝরেছে ঘাম। জলাভূমি সংরক্ষণে ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি, স্যাটেলাইট রিমোট সেন্সিং, সেন্সরযুক্ত ড্রোন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক পানি পর্যবেক্ষণ ব্যবস্থা সার্বক্ষণিক নজরদারি করছে অঞ্চল জুড়ে। ফলে দ্রুত শনাক্ত করা যাচ্ছে দূষণের উৎস এবং নেওয়া হচ্ছে পদক্ষেপ। আমরা আগের চেয়ে এখন খুব দ্রুত দূষিত এলাকা শনাক্ত করতে পারছি। প্রযুক্তির ব্যবহার পাইয়াংতিয়ানের পানির মান ধরে রাখা এবং দীর্ঘমেয়াদী পরিবেশগত সুরক্ষা নিশ্চিতে এসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পরিবেশ পুনরুদ্ধারের প্রভাব পড়েছে জীববৈচিত্র্যেও। জলাভূমি ও আশপাশের এলাকায় ধীরে ধীরে ফিরে আসছে নানা প্রজাতির বন্যপ্রাণী ও পরিযায়ী পাখি। বিপন্ন প্রজাতির বেয়ার্স, পোচার্ড হাঁসও এখন নিয়মিত দেখা মিলছে এ অঞ্চলে। আমার শৈশবের সেই সুন্দর জলাভূমি যেন আবার ফিরে এসেছে। এত পাখি আর প্রকৃতির সৌন্দর্য দেখে আমি মুগ্ধ। পাইয়াংতিয়ানের এই পুনর্জাগরণ শুধু পরিবেশ সংরক্ষণে চীনের একটি উল্লেখযোগ্য সাফল্যই নয়, বরং আধুনিক নগর উন্নয়ন ও প্রকৃতি সংরক্ষণের মধ্যে ভারসাম্য তৈরির এক অনন্য দৃষ্টান্ত। চীনের প্রযুক্তি খাতে যুক্ত হয়েছে নতুন এক মাইল ফলক। 2025 সালে চীনের বেইতু স্পেস টাইম শিল্পের বাজার মূল্য ছাড়িয়েছে 1.3 ট্রিলিয়ন ইউয়ানে। স্যাটেলাইট ভিত্তিক এই প্রযুক্তি এখন আর শুধু নেভিগেশনের মধ্যে সীমাবদ্ধ নেই। স্মার্ট সিটি ব্যবস্থাপনা, ড্রোন প্রযুক্তি থেকে শুরু করে স্বয়ংচালিত গাড়ির মতো আধুনিক উদ্ভাবনেও এর ব্যবহার ছড়িয়ে পড়ছে দ্রুত। বিস্তারিত প্রতিবেদনে। ক্রমেই বদলে যাচ্ছে চীনের ডিজিটাল অর্থনীতির মানচিত্র। স্যাটেলাইট প্রযুক্তিকে কেন্দ্র করে গড়ে ওঠা নতুন শিল্প জগতে এখন সবচেয়ে আলোচিত নাম বেইতো স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম। 2025 সালে বেইতো স্পেস টাইম শিল্প রেকর্ড প্রবৃদ্ধি অর্জন করেছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এসেছে যে এ শিল্পের মোট উৎপাদন মূল্য দাঁড়িয়েছে প্রায় 1.3 ট্রিলিয়ন ইউয়ান, যা চীনের উচ্চ প্রযুক্তি খাতের জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক। শুধু নেভিগেশন বা পথ নির্দেশনার মধ্যে সীমাবদ্ধ নেই বেইতো। সময়ের সঙ্গে এটি রূপ নিয়েছে পূর্ণাঙ্গ স্পেস টাইম সার্ভিস ইকোসিস্টেমে। রিমোট সেন্সিং, জিআইএস প্রযুক্তি, মোবাইল যোগাযোগ এবং স্মার্ট ডিভাইসের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এখন বহুস্তরীয় প্রযুক্তি অবকাঠামো হিসাবে ব্যবহৃত হচ্ছে। বেইতো শিল্পে প্রযুক্তিগত সমন্বয় এবং বহুমুখী ব্যবহারের সুযোগ দ্রুত বাড়ছে। এর ফলে শিল্পটির প্রতিযোগিতামূলক সক্ষমতাও শক্তিশালী হয়েছে। চীন এই প্রযুক্তিকে ঘিরে গড়ে তুলেছে একটি স্বয়ংসম্পূর্ণ শিল্প ও সরবরাহ শৃঙ্খল। চিপ, অ্যান্টেনা, মডিউল থেকে শুরু করে অ্যাপ্লিকেশন সার্ভিস, সব ক্ষেত্রেই দেশীয় সক্ষমতা দ্রুত বাড়ছে, যা বৈশ্বিক বাজারে নিজেদের অবস্থানকে করেছে আরও দৃঢ়। শুধু 2025 সালেই বেইতো সমর্থিত টার্মিনাল ডিভাইসে বিক্রি হয়েছে 41 কোটির বেশি। একই সময়ে এর বিভিন্ন ডিভাইসের মোট ব্যবহারকারী ছাড়িয়েছে 220 কোটি। ডিজিটাল রূপান্তর, স্মার্ট সিটি ও স্বয়ংক্রিয় প্রযুক্তির দ্রুত বিস্তারের কারণে উচ্চ নির্ভুলতা সম্পন্ন রিয়েল টাইমের ডেটা চাহিদা বাড়ছে। আর সেই চাহিদাকে কেন্দ্র করে বৈশ্বিক প্রযুক্তি প্রতিযোগিতায় নিজেদের অবস্থান আরও শক্ত করছে চীন। মহাকাশে মানুষের দীর্ঘমেয়াদী বসবাসের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে প্রজনন বিজ্ঞানের অজানা রহস্য। এই জট খুলতেই এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে চীন। নিম্ন স্তরের মেরুদণ্ডী প্রাণী থেকে শুরু করে উচ্চ স্তরের স্তন্যপ্রায়ী প্রাণী পর্যন্ত মহাকাশের প্রতিকূল পরিবেশে ভ্রূণের বিকাশ ঠিক কীভাবে ঘটে এর নিবিড় পর্যালোচনার জন্য কক্ষপথে একটি পূর্ণাঙ্গ ও শক্তিশালী গবেষণা ব্যবস্থা গড়ে তুলেছে দেশটি। মানুষ কি একদিন পৃথিবীর মায়া কাটিয়ে মহাকাশে স্থায়ী বসবাস গড়তে পারবে? সেই বসতিতে কি জন্ম নেবে নতুন প্রাণ? এমন রোমাঞ্চকর ও জটিল প্রশ্নের উত্তর খুঁজতে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে চীন। নিম্ন স্তরের মেরুদণ্ডী প্রাণী থেকে শুরু করে উচ্চ স্তরের স্তন্যপায়ী প্রাণী, মহাকাশের পরিবেশে এদের ভ্রূণের বিকাশ কিভাবে ঘটে তা জানতে কক্ষপথে একটি পূর্ণাঙ্গ গবেষণা ব্যবস্থা গড়ে তুলছে দেশটি। মহাকাশ গবেষণার পরিধি যত বাড়ছে, বিজ্ঞানীদের কাছে ততই বড় হয়ে দেখা দিচ্ছে একটি প্রশ্ন:
মহাকাশে কি জীবনের লালন সম্ভব? দীর্ঘমেয়াদী মহাকাশ অভিযান বা ভবিষ্যতে আন্তঃনাক্ষত্রিক অভিবাসনের ক্ষেত্রে প্রজনন এবং স্বাস্থ্য রক্ষণাবেক্ষণ সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পৃথিবীর অভিকর্ষ বলের বাইরে ভ্রূণের স্বাভাবিক বৃদ্ধি সম্ভব কিনা তা যাচাই এখন গবেষকদের মূল লক্ষ্য। চীনের গবেষকদের অত্যন্ত সুপরিকল্পিত এই গবেষণা ব্যবস্থায় জেব্রাফিশের ভ্রূণ থেকে শুরু করে কৃত্রিম মানব ভ্রূণ পর্যন্ত বিভিন্ন পর্যায়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। মূলত নিম্ন স্তরের মেরুদণ্ডী প্রাণীর ওপর মহাকাশের প্রভাব বুঝতে জেব্রাফিশের ভ্রূণ এবং নিম্ন স্তরের স্তন্যপায়ী প্রাণীর শারীরিক পরিবর্তন ও বিকাশের ধরন পর্যালোচনায় ইঁদুরের ভ্রূণ ব্যবহার করা হচ্ছে। তবে এই গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল স্টেম সেল থেকে তৈরি কৃত্রিম ভ্রূণ, যার মাধ্যমে উচ্চ স্তরের স্তন্যপায়ী প্রাণী তথা মানুষের প্রজনন রহস্য এবং দীর্ঘমেয়াদী মহাকাশ বসবাসের চ্যালেঞ্জগুলো আরও নিবিড়ভাবে বিশ্লেষণ করা সম্ভব হবে। সম্প্রতি চীনের থিয়ানচৌ 10 কার্গো মহাকাশযানে করে 5টি জীববিজ্ঞানের পরীক্ষা সরঞ্জাম মহাকাশে পাঠানো হয়েছে। এই মিশনের মূল লক্ষ্য হল ক্ষুদ্র মহাকর্ষণ বা মাইক্রোগ্র্যাভিটিতে স্তন্যপায়ী প্রাণীর ভ্রূণের প্রাথমিক ক্ষতিগুলো শনাক্ত করা, হাড়ের ক্ষয় ও হৃৎপিণ্ডের পেশির পরিবর্তনের পেছনের কারণ বোঝা এবং মহাকাশে কৃত্রিম মানব ভ্রূণের বিকাশ পর্যবেক্ষণ করা। চাইনিজ একাডেমি অফ সায়েন্সেসের প্রাণীবিদ্যা ইনস্টিটিউটের গবেষক লি থিয়ানতা মনে করেন, বর্তমান মিশনে মানব ভ্রূণ সংক্রান্ত গবেষণাটি পুরো গবেষণা ব্যবস্থার সর্বশেষ ও গুরুত্বপূর্ণ অংশ। আমরা মাছ, ইঁদুর এবং বর্তমান ভ্রূণ গবেষণাকে একীভূত করতে চাই। এর মাধ্যমে আমরা পদ্ধতিগতভাবে বুঝতে পারবো যে পৃথিবী থেকে আসা প্রাণগুলো, তা মেরুদণ্ডী প্রাণী হোক বা মানুষ, মহাকাশের পরিবেশে কিভাবে সাড়া দেয়। ভবিষ্যতে দীর্ঘমেয়াদী মানব অভিযানে প্রজনন প্রক্রিয়া স্বাভাবিক রাখতে আমরা প্রয়োজনীয় নিয়ন্ত্রণ ও হস্তক্ষেপের উপায় খুঁজে বের করব। চীনের এই প্রজেক্ট কেবল বিজ্ঞানের জয়গান নয়, বরং এটি মহাকাশে দীর্ঘকাল মানুষের বসবাসের জন্য প্রয়োজনীয় ভিত্তি তৈরি করছে। যদি কক্ষপথে ভ্রূণের বিকাশ ও প্রজনন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করার উপায় পাওয়া যায়, তবে মহাকাশে মানব কলোনি স্থাপনের স্বপ্ন আর কেবল কল্পবিজ্ঞানের পাতায় সীমাবদ্ধ থাকবে না। ঢাকা বেইজিং এক্সপ্রেস আজ এ পর্যন্ত। চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে, একই দিনে একই সময়ে চ্যানেল 24-এ।